আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো তোমাদের কিন্তু ইতিমধ্যে প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হয়ে যাবে 1-2 দিনের ভিতরে। তো তোমাদের জন্য আমি একটি সাজেশন নিয়ে এসেছি এবং একটা তুমি কিভাবে পড়লে বাংলা প্রথম পত্রটা তুমি পরীক্ষায় ভালো করে আনসার করতে পারবে সবগুলো নিয়ে আজকে ভিডিওতে থাকছে। তো আমার কথা হবে, তুমি যেহেতু আমার ভিডিওতে একবার ঢুকে পড়েছো তোমাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ তুমি যদি শেষ পর্যন্ত দেখে থাকো অবশ্যই অবশ্যই তোমার পরীক্ষার কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু আশা করা যায়, সেটা আমি বলতে পারি। তো আমি আর দেরি করছি না, তোমরা যদি কোনো জায়গায় না বুঝতে পারো সেটাও ইনশাল্লাহ কমেন্টে জানাবে, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের যে বর্তমান যে তোমাদের প্রেক্ষাপটটা রয়েছে সে প্রেক্ষাপটে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা তোমাদের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। অলরেডি হয়তো অনেকেই তোমরা সেই পার্থক্যটা জানো। সেটা হলো যারা 2025 সালে বা 2024-23 সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু পরীক্ষার মধ্যে বাংলা প্রথম পত্র যে পরীক্ষাটা রয়েছে সেটার মধ্যে কিন্তু সৃজনশীল পরীক্ষায় আনসার করতে হতো 60টি এবং এমসিকিউ থাকতো বা বহু নির্বাচনী থাকতো কিন্তু 30টিতে 30 নাম্বার, মানে 100 নাম্বার। কিন্তু তোমাদের ক্ষেত্রে যে একটু আলাদাটা হয়েছে সেটা হলো তোমাদের পরীক্ষায় মোট 100 নাম্বারের পরীক্ষায় থাকবে, তার মধ্যে থাকবে সৃজনশীল থাকবে 50 নাম্বারের, সাথে তোমাদের নতুন যুক্ত হয়েছে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন। 10টা সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের নতুন যুক্ত হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। এবং বহু নির্বাচনী তোমাদের কিন্তু 30টাই থাকবে। তো আমি দেরি করতে চাচ্ছি না, মূল আমরা এখানে চলে যাই এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো কিভাবে পড়লে তোমরা এটা কাভার করে পরীক্ষার একটা ভালো প্রিপারেশন নিতে পারবে। তো দেখো এখানে মাত্র আমি 4টি গদ্য দিয়েছি, এই 4টি গদ্য যদি তুমি পড়ো আমি আশা করতে পারি এই 4টি গদ্য থেকে কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই অবশ্যই 3টি কমপক্ষে হলেও কমন পেয়ে যাবে সৃজনশীল। 3টি কমন তোমরা কিন্তু পরীক্ষায় কিন্তু সৃজনশীল কমন পাবে 100% লিখে দিলাম যে তিনটি কিন্তু সৃজনশীল তোমরা পরীক্ষার কমন পাবেই। ঠিক আছে, 3টি সৃজনশীল তোমরা পরীক্ষায় কমন পাবে। তো আমরা দেখি এখানে যে বই পড়া রয়েছে, এই বই পড়াটা তোমাদের ভালো করে পড়তে হবে A to Z। তো বই পড়া দিলাম, তারপরে দিলাম শিক্ষা ও মনুষ্যত্ব। শুভাতে তো তোকে মাস্ট এখানে 100% আমি লিখে দিলাম, এখান থেকে তো থাকবেই শুভা এবং বই পড়া এখানে মাস্ট আমি 100%, 2টা সৃজনশীল কিন্তু এখান থেকে তোমরা পাবে। ঠিক আছে, তো মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও তোমরা পড়ে নিবা, এটাও আমি 99 দিয়ে দিচ্ছি 99%। এবং শিক্ষা ও মনুষ্যত্ব এটাও কিন্তু 100%, এটাও তোমাদের কিন্তু এখান থেকে একটা সৃজনশীল থাকবে। তো দেখো তোমাদের যে মোট পরীক্ষাটা হবে, পরীক্ষায় কিন্তু মোট তোমার দেখো একটা জিনিস, পরীক্ষায় মোট 5টি সৃজনশীল তোমাদের কিন্তু আনসার করতে হবে, মোট 5টি। তো এখানে তোমাদের একটা কিন্তু একটা কথা আছে, সেটা হলো গদ্য থেকে তুমি যদি 3টা লিখতে পারো বা 2টা সৃজনশীল লিখতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করব গদ্য থেকে কম হলে তোমাদের 3টা সৃজনশীল লিখতে হবে। তো দেখো আমি এখানে 4টা দিয়েছি, তোমাদের এখানে 4টা গদ্য দিয়েছে। 4টা গদ্য থেকে যদি তুমি 4টাই ভালো করে পড়ো তাহলে তোমার যতগুলো প্রশ্ন আসবে সবগুলোই তুমি কমন পাবে। কিন্তু বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, শুভা এই 3টা যদি ভালো করে পড়ার জন্য তোমাদেরকে আমি একটু বলবো, কারণ এই 3টা থেকে 3টা সৃজনশীল তোমাদের থাকবেই থাকবে। তাহলে কিন্তু তোমরা গদ্য থেকে কত পাচ্ছ, গদ্য থেকে কিন্তু তোমরা যে 30 নাম্বার যে রয়েছে 30 নাম্বার কিন্তু তোমরা গদ্য থেকে পেয়ে যাচ্ছ। দেখো 30 নাম্বার কিন্তু তোমরা গদ্য থেকে পেয়ে যাচ্ছ। তারপরে তোমাদের প্রশ্ন থাকবে যে পদ্য রয়েছে তোমাদের, দেখো আমি পদ্য থেকে তোমাদের এখানে 4টি দিয়েছি। তো আমি তোমাদেরকে একটু আগে সাজেস্ট করলাম যে তোমাদের গদ্য থেকে যেহেতু মোট 5টি সৃজনশীল লিখতে হবে, আমি তোমাদেরকে বলবো যে গদ্য থেকে তোমরা অবশ্যই অবশ্যই 3টি সৃজনশীল লিখবা এবং পদ্যের জন্য তোমরা 2টা সৃজনশীল মাথায় রাখবা, যে আমি পরীক্ষায় পদ্য থেকে 2টা সৃজনশীল লিখবো এবং গদ্য থেকে 3টা সৃজনশীল লিখবো। তো দেখো পদ্যর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো কপোথাক্ষ নদ, এখান থেকে মাস্ট তোমাদের একটা কিন্তু 100% লিখে দিলাম, এখান থেকে একটা সৃজনশীল থাকবে। আমি যেভাবে বোঝানোর চেষ্টা করেছি ভালো করে তোমরা বুঝবা। তারপরে 2 নাম্বার দেখো আমি কোনো আগন্তুক নই, এখান থেকেও তোমাদের কিন্তু 100% একটা কিন্তু এখান থেকে সৃজনশীল থাকবে। তো জীবন বিনিময় এবং উমর ফারুক এখান থেকে আমি দেখিলাম তোমাদেরকে, কিন্তু এখান থেকে তোমরা মনে করো 2টা থেকে একটা সৃজনশীল তোমরা কমন পাচ্ছ। তাহলে কি তোমরা কিন্তু এখান থেকেও 3টা সৃজনশীল কমন পাচ্ছ। তো আমি তোমাদেরকে কি সাজেস্ট করেছিলাম যে গদ্য থেকে তোমাদের অবশ্যই অবশ্যই কিন্তু গদ্য থেকে 3টা সৃজনশীল লিখতে হবে আনসার, এবং পদ্য থেকে কিন্তু তোমাদের 2টা সৃজনশীল লিখলে কিন্তু হচ্ছে।
তো এখানে দেখো তোমাদের কিন্তু এই যে উপন্যাস রয়েছে, উপন্যাস থেকে তোমাদের সৃজনশীল থাকবে। তো আমি এই কিছুদিন আগে একটা প্রশ্ন দেখেছিলাম, যে প্রশ্নটা দেখে আসলে এটা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা তার আগে যারা পরীক্ষা দিয়েছিল এসএসসি, তাদের প্রশ্নে ছিল যে গদ্য থেকে 2টি বা 4টি দিতে হবে, পদ্য থেকে 8টি দিতে হবে, উপন্যাস থেকে 8টি দিতে হবে। তো এখন যে প্রশ্নটা দেখলাম, প্রশ্নের কাঠামোটা সেটার মধ্যে কোনো মানে মানে দেওয়া নেই যে বাধ্যতামূলক দিতেই হবে। তো আমি আশা করবো যে তোমরা অবশ্যই পদ্য থেকে 2টা সৃজনশীল পরীক্ষায় লিখবা, এবং এই যে তোমাদের এই 4টা পদ্য দিয়েছি, 4টা পদ্য যদি তোমরা ভালো করে পড়ো, এখান থেকে তোমাদের মাস্ট 3টা কমন থাকবেই থাকবে। তো তোমরা কিন্তু 2টা আনসার করবে পরীক্ষায়। এবং আমি যেটা বলেছি আর একটা কথা, সেটা হলো যে তোমাদের কিন্তু অবশ্যই গদ্য রয়েছে, গদ্য অংশতে তোমরা যে চারটা আমি গদ্য এখানে দিয়েছি, 4টা থেকে তোমাদের পরীক্ষায় অবশ্যই 3টার আনসার করতে হবে। তো এই 4টা গদ্য যে ভালো করে পড়বে তার কিন্তু 3টা অবশ্যই কমন আসবে, ঠিক আছে, এবং সহজে কিন্তু সে 5টা সৃজনশীল পরীক্ষায় আনসার করে আসতে পারবে। তারপরে আমরা দেখি এখানে উপন্যাস লিখেছি 1971। তো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, উপন্যাস তোমরা 1971টা পড়লেই হচ্ছে। তো তোমাদের কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন যে রয়েছে, দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কিন্তু এবারে পরীক্ষায় তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থেকে থাকবে 20 নাম্বার। সৃজনশীল থেকে থাকবে তোমাদের 50, এমসিকিউ থেকে থাকবে তোমাদের 30। মোট কথা হচ্ছে দেখো এই যে 100 নাম্বার কিন্তু পরীক্ষা তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। তো আমি যেভাবে তোমাদেরকে বললাম এভাবে কিন্তু তোমাদের অবশ্যই পরীক্ষার প্রিপারেশনটা নিতে হবে বাংলাতে, যাতে তোমরা 90+ মার্ক তোমাদের যাতে থাকে। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আসলে কিভাবে পড়বো, কিভাবে আমি শেষ করবো, আমি কিছুই পারি না, এই 1-2 দিনের ভিতরে কিভাবে শেষ করবো। 1-2 দিনের ভিতরে কিন্তু বাংলা প্রথম পত্র শেষ করা যায়, এটা খুব সহজ একটা টেকনিক আছে। তো আমি যদি এখানে তোমাদের যে পাঠ্য বইটা রয়েছে, সেই পাঠ্য বইটা আমার কাছে অলরেডি এখানে আছে। তো তোমাদেরকে আমি দেখাই যে বাংলা পদ্ধতি, বাংলা প্রথম পত্রটা তোমরা কিভাবে শেষ করবা। আশা করি তোমাদের কাজে আসবে। তোমাদের বড় ভাইরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরকে কিন্তু আমি সবসময় সাজেশন দিয়েছি, ইনশাল্লাহ তারাও কিন্তু কমন পেয়েছে। তো তোমরা যদি আমি যেভাবে বলছি এভাবে যদি তোমরা মানতে পারো, আমি আশা করতে পারি ইনশাল্লাহ তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো আমরা একটু দেখি এখানে কিভাবে আমাদের পড়তে হবে। তো তোমাদেরকে যে আমি এখানে একটু আগে গদ্য এবং পদ্য থেকে দিয়েছি, এভাবে কিভাবে তোমরা এখন পড়বা। যেমন তোমাদেরকে গদ্য থেকে আমি তোমাদেরকে সাজেস্ট করেছি, একটু অপেক্ষা করতে হবে কষ্ট করে, কারণ একটু কষ্ট করে ভিডিওটা তোমাদের দেখতে হবে। দেখো এখানে যে আমি দেখলাম শুভা, তো তুমি আপনাদেরকে কিভাবে তোমরা আসলে যে গদ্যগুলো রয়েছে কাভার করবা, সেটার একটা বুদ্ধি হলো যে মনে করো যে তুমি শুভা গল্পটা নিয়েছো, তো শুভা গল্পটা নেওয়া তুমি একদম শুভা গল্প একবারও পড়োনি বা তুমি কিছুই পারো না এই শুভা গল্প থেকে। তো তোমাদের কাজ করতে হবে প্রথম যে এই শুভা গল্প এখান থেকে লেখক পরিচিতি থেকে শুরু করে যে শুভা গল্প শেষ পর্যন্ত রয়েছে সবগুলো একবার রিডিং পড়বা। রিডিং পড়ার পর সাথে সাথে একটু বোঝার চেষ্টা করবা কি লিখছে, এর আগে একটা দাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো একবার পড়ার পর তুমি যেহেতু দ্বিতীয়বার যখনই নিবা, দ্বিতীয়বার নেওয়ার সময় কিন্তু তোমাদেরকে দাগাতে হবে। যেমন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, তা রবীন্দ্রনাথের ঠাকুর বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ মানে দাদার নাম প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি 1913 সালে গীতাঞ্জলি সংস অফ অরেঞ্জ এশীয়দের মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান। এগুলো যেগুলো গুরুত্বপূর্ণ রয়েছে এগুলো কিন্তু এভাবে দাগিয়ে পড়তে হবে। যেমন এখানে রয়েছে তাহারা 2টি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হয়েছিল, তাই মিলের অনুরোধে শুভাকে শুভা নাম রাখা হয়েছে। তো এইভাবে আশা করি এটা বুঝতে পেরেছো তোমরা অলরেডি ক্লাস 9-এ দুঃখিত ক্লাস 10-এ পড়ো, এগুলো আমি আশা করি তোমরা অলরেডি কিন্তু বুঝো। এইভাবে 2 নম্বরে পড়বা। আমি প্রথমে কি বলেছিলাম যে তোমরা শুধু রিডিং পড়বা, দ্বিতীয়ত তোমরা দাগিয়ে পড়তে হবে। এবং দেখো একটা জিনিস, দ্বিতীয়তে যখন দাগিয়ে পড়বা, দাগিয়ে পড়ার পর 3য় নাম্বার কাজ হবে যেগুলো দাগিয়েছ, কারণ 2বার যখন এই গল্পটা তোমার পড়া হয়ে যাবে তখন কিন্তু সেই গল্পটা সম্পর্কে তোমার ধারণা চলে আসবে, কিন্তু 3বারের সময় তোমার শুধু দাগানো জিনিসগুলো বারবার মুখস্থ করতে হবে। আশা করি তো তোমার সিস্টেমগুলো বা বুঝতে পেরেছো। এবং এটা করার পর তুমি সর্বশেষ চলে যাবা, যখন তুমি একটা গদ্য শেষ করে ফেলবা, শেষ করার পর তুমি সর্বশেষ কিন্তু চলে যাবা শব্দার্থ টিকাগুলোকে, কারণ অনেক জায়গায় তুমি না বুঝতে পারো। তো কেউ যদি চাও যে শব্দ অর্থ যেগুলো রয়েছে এগুলো আমি গল্পে পড়ার আগে শিখে নেব, তো গল্প পড়ার আগে যদি শিখে নাও তুমি আসলে গল্পটা পড়লে তেমন একটা মজা পাবা না। সেই জন্য আমি বলবো এগুলো তোমরা পরে পড়বা। তারপরে দেখো আমি যে সিস্টেমটা বলেছি, তোমরা 4বার সর্বোচ্চ পড়লে কিন্তু একটা গদ্য কিন্তু তোমাদের শেষ হয়ে যাচ্ছে। তো 1 ঘন্টায় কিন্তু 4বার একটা গল্প পড়া কিন্তু খুবই সহজ বিষয়, ঠিক আছে। তারপরে তোমাদের কাজ করতে হবে, এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো ফিল আপ করবা, এবং যে এই যে একটা সৃজনশীল তোমাদের বইয়ে থাকবে, প্রত্যেকটা গদ্যর পরে প্রত্যেকটা পদ্যের পরে কিন্তু একটা করে সৃজনশীল তোমাদের পরীক্ষায় জন্য এভাবে সিস্টেম করা থাকে, অর্থাৎ যেভাবে তোমরা পরীক্ষায় আনসার করো সৃজনশীল পরীক্ষায় আসে এভাবে কিন্তু থাকে। তো তোমাদেরকে অবশ্যই এটা গাইড না দেখে সলভ করতে হবে, তোমাকে মাথায় রাখতে হবে এটা আমি গাইড দেখলে আমাদের হবে না। যখন তুমি শেষের যে সৃজনশীলটা থাকবে এটা যদি তুমি গাইড না দেখে করতে পারো পারফেক্টলি ভাবে,
তাহলে তুমি ভাববা যে আমার গদ্যটা পড়া শেষ বা আমার পদ্যটা ভালো করে পড়া হয়েছে, আমি সামনের গদ্যে বা পদ্যে যেতে পারি। আশা করি তোমরা কিভাবে পরীক্ষায় আনসার করতে হবে এটা বুঝতে পেরেছো। এবং আমি আরেকটা জিনিস দেখো, তোমাদের কিন্তু যে আমি একটু আগেও বলেছি, তোমাদের কিন্তু একটা বড় একটা তোমাদের বড় কিন্তু একটা পরিবর্তন এসেছে 2025 সালে, যারা তোমরা পড়ালেখা করছো, যে সাথে কিন্তু আগে 7টা সৃজনশীল পরীক্ষায় লিখতে হতো, এখন তোমাদের ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় 5টা সৃজনশীল লিখতে হচ্ছে। এতটুকু কিন্তু একটা বড় কিন্তু একটা পরিবর্তন। তো তোমাদেরকে বলবো বেশি করে যে তোমাদের গাইডগুলো থাকবে, যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে বেশি করে দেখবা। আরেকটা কথা, যে ভালো করে এই পাঠ্য বইটা পড়বে, আমি এইমাত্র যেভাবে দেখিয়েছি তাদের গাইড পড়ারও কোনো প্রয়োজন নেই, সে কিন্তু 100% পরীক্ষায় লিখতে পারবে এই সিস্টেমে পড়লে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমি কে কোথা থেকে ক্লাসটি দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে, বা সাজেশনটি দেখেছো তাদের উদ্দেশ্যে আমি বলবো। এবং আরও একটা কথা হলো যে তোমরা যদি চাও যে পরীক্ষায় কোনভাবে লিখলে কিভাবে মার্জিন করলে পরীক্ষায় ভালো নাম্বার পাওয়া যাবে, সেটা নিয়ে ইনশাল্লাহ ভিডিও আমি তৈরি করব। তো তোমাদের অবশ্যই কমেন্টে জানাতে হবে তোমরা যদি আগ্রহী হও। এছাড়াও যদি তোমরা কোনো প্রশ্ন তোমরা যদি না বুঝতে পারো কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো আমি দেরি করছি না, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রথম থেকে দশম শ্রেণী সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পাশেই থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।